আসসালামু আলাইকুম। গল্পের আলাপন চ্যানেলে আপনাদের স্বাগতম। পড়ছি দিওয়ানা আমার ভালোবাসা সিজন 2। লিখনীতে রিক্তা ইসলাম মায়া, পর্ব 4। কি ম্যাডাম, বললেন না তো অন্যের প্রেম, বিয়ে, বাচ্চা কাচ্চা হওয়া নিয়ে আপনার এত ইন্টারেস্ট কেন? খুব ভালো বড় হওয়ার ইচ্ছা নাকি আরও কিছু আছে? হৃদের কথায় দেন ভাঙে মায়ার। হৃদ থেকে নিজের দৃষ্টি সরিয়ে নিচের দিকে তাকিয়ে অপরাধীর ন্যায় হাতে রাখা চলন্ত পানির পাইপটা শক্ত করে চেপে ধরে মুষ্টির ভেতর হাঁসফাঁস করে মুহূর্তেই। হৃদকে ভয় পাচ্ছে এমন নয়, মায়ের ছোট মনে অজানা অস্থিরতা জেঁকে বসেছে। কাল হৃদ সম্পর্কে অবগত ছিল না, কিন্তু আজ আছে। হৃদ খান এবারই ছেলে আরাফ খানের নাতি, সেটা জানা মায়ার। সাথে এটাও জানে হৃদ মায়ার স্বামী নয়। হৃদ স্বামী না হওয়ায় বেশ আহত হয়েছিল মায়ার মন, কিন্তু সে হেনা খানকে বলেনি আহত মনের কথা। নীরবেই চেপে গেছে। কাল হৃদকে বেশ কয়েকবার লক্ষ্য করেছিল অবুঝ মায়া। মায়ের দেখা সুঠাম বলিষ্ঠ দেহের অধিকারী শ্রেষ্ঠতম পুরুষ হচ্ছে হৃদ। এই মুহূর্তে হৃদের ফর্সা গায়ের কালো ড্রেস আপে কতটা মারাত্মক ভয়ঙ্কর টাইপের সুন্দর লাগছে সেটা কাকে বোঝাবে মায়া? কালো সুন্দর লেগেছিল মায়ের কাছে, তাই তো শুধু ঢ্যাপ ঢ্যাপ করে তাকিয়েছিল হৃদের মুখশ্রীতে। পরে যখন জানতে পারে হৃদ এবারই ছেলে, তখন মায়ের এক মুহূর্তের জন্য মনে হয়েছিল হৃদ বুঝি মায়ার স্বামী। কিন্তু পর মুহূর্তে হেনা খানের কাট গলায় জানায় মায়া কোনো স্বামী নেই, সে সিঙ্গেল। মায়ার হুট করে সিঙ্গেল হওয়ার গভীর শোকে হচ্ছিল ওকে। মায়ার ছোট্ট মস্তিষ্কে বারবার জানান দেয়, ইস, এই সুন্দর পুরুষটা যদি তার স্বামী হতো তাহলে খুব বেশি ক্ষতি হতো। পাওয়া না পাওয়ার বেদনা নিয়ে এত এত অস্থিরতা ভর করে মায়ের ছোট্ট মস্তিষ্কে হৃদের জন্য। তাছাড়া কালকে শোকা হতো ভাবটা আজ কাটিয়ে উঠতে হুট করে আবারও হাজির হয় হৃদ মায়ের সামনে। আবারও মাথা নাড়িয়ে ওঠে কালকের আহত ভাবনা। হৃদকে নিজের সামনে দেখতে পেয়ে কেমন জানি ঝড়তা সংকোচ সিটিয়ে নইয়ে যাচ্ছে মায়া। অবাধ্য মায়া মুহূর্তে বাধ্য মেয়েতে পরিণত হয়েছে। চুপচাপ দাঁড়িয়ে পড়ে হৃদের সামনে। কাল হৃদের সামনে মায়া যতটা চঞ্চল সহিত কথাবার্তা বলছিল, আগ আগ বাড়িয়ে আজ যেন তা কিছুই পারছে না করতে। মায়া চঞ্চলতা যেন মুহূর্তে একরাশ গোধূলির আলোয় ধামাচাপা পড়ে বাধ্য শান্তশিষ্ট মেয়েতে রূপান্তরিত করে হৃদের সামনে। চঞ্চল বুলিগুলো দলা পাকিয়ে এঁটে যায় মায়ার গলগণ্ঠের কর্ণকুহরে। হয়তো এই মুহূর্তে মায়া হৃদকে আশা করেনি, না হৃদের করা প্রশ্নগুলোর আশা করেছিল। সে তো কৌতূহল বসে মালিকে মালিকে এমনি এমনি কথাগুলো বলছিল কথার ছলে। তাহলে হৃদ কেন এমনটা করে বলছে তাকে? মায়া আবারও চোখ তুলে তাকায়। মুহূর্তেই চোখাচোখি হয় দুজনের। হৃদের গম্ভীর দৃষ্টি অনলে হারায় মায়ার ছোট মন। হৃদের দৃষ্টি গভীরতা মাপতে না পারলেও হৃদের চোখ ধাঁধানো সৌন্দর্যে মোহিত হয় মায়ার মন প্রাণ চোখ। অবুঝ মায়া আবারও হা করে তাকিয়ে থাকে হৃদের মুখশ্রীতে। আটকে পড়ে হৃদের মাঝে। হৃদের মায়ার দৃষ্টিতে নিজের দৃষ্টি স্থির করে নিজের করা প্রশ্নে পাল্টা জানতে চায় মায়ার সম্পর্কে। চোখ বুলিয়ে আবার মায়াকে দেখে নেয় উপর থেকে নিচ পর্যন্ত। মায়ার গায়ের ওড়না না থাকার অনাকাঙ্ক্ষিতভাবে মায়ার শরীরের অনাকাঙ্ক্ষিত জায়গা চোখ পড়লেই মুহূর্তে খানিকটা কেঁপে ওঠে হৃদের বুক। সঙ্গে সঙ্গে নিজের দৃষ্টি সরিয়ে পাশে তাকায় সে। তার জীবনে বিগত 24 বছরে এই প্রথম এমনটা হচ্ছে যে কোনো মেয়ের সামান্য দর্শনে বুক কেঁপে কেঁপে উঠছে তার। হৃদ নিজের জীবনে বেশিরভাগ সময় দেশের বাইরে কাটিয়েছে, এখনও কাটাচ্ছে। কাজের সূত্রে ভিন্ন দেশে মাসের পর মাস থাকা হয় সেখানটায়। ভিনদেশি নারী মানেই অর্ধ উলঙ্গ, প্রায় সবসময় পুরো উলঙ্গ দেখা যায়। কই, তখন তো তাদের দেখে বুক কাঁপেনি হৃদয়। তাহলে আজ পিচ্ছি মেয়েটির ওড়না ছাড়া দেখতে তার কেন বুক কাঁপছে? পিচ্ছি মেয়েটিকে তার বউ বলে, নাকি অন্য কিছুর জন্য? হৃদ কথাগুলো মনে মনে আওড়িয়ে পুনরায় ঘাড় ঘুরিয়ে তাকিয়ে
সামনে তাকায়, মায়ার চোখে নিজের দৃষ্টি স্থির করে। নিজের করা প্রশ্নে পাল্টে মায়ার সম্পর্কে জানতে শান্ত কণ্ঠে বলে, বয়স কত? হৃদের হুটহাট প্রশ্নে থমথমে খেয়ে যায় মায়া। বিস্ময়ে তাকিয়ে আস্তে করে বলে, আমার? হুম, শান্ত ভঙ্গিতে। আগের ন্যায় বলে ওঠে, জি 15। মায়ের উত্তরে মুহূর্তে কপাল কুঁচকে আসে হৃদের। তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলে, এত কম? মায়া হৃদের আনমনে অস্পষ্ট সুরের কথাটা ঠিকঠাক শুনতে না পেরে প্রশ্নবোধক দৃষ্টিতে তাকিয়ে বলে ওঠে, জি ভাইয়া। হৃদের হৃদ মায়ার কথায় মনোযোগী না হয়ে নিজের মতো আবারও প্রশ্ন করে শান্ত কণ্ঠে বলে, কোন ক্লাস? 9-এ পড়ছি। মায়ার সহজ সরল জবানবন্দিতে মুহূর্তেই হৃদ একটা ভ্রু উঁচু করে বলে ওঠে, সামনে তো পরীক্ষা মনে হয়। এই অসময়ে তোমাকে 9-এ ভর্তি করালো কে? মায়া আস্তে করে মিহি সুরে বলল, দাদা যান করিয়েছে ওনার স্কুলে। আরও 7 মাস পর 9-এ ফাইনাল পরীক্ষা আমার। এতদিন আমার বাড়ির এলাকার স্কুলে পড়েছি আমি। 9-এ 4 মাস। এখানে এসেছি 1 মাস হয়েছে। মোট 5 মাসে পিছুটান পড়েছে আমার। তাই দাদা যান কাল বিলম্ব না করে আমাকে স্কুলে ভর্তি করিয়েছেন। মায়ার গোছানো কথাবার্তায় মায়াকে ছোট নয় বরং বেশ বড় মনে হচ্ছে হৃদের। মায়ের শান্তশিষ্ট হয়ে দাঁড়িয়ে থাকা দেখে পুনরায় আগের এনে প্রশ্ন করে বলে, নাম? স্নিগ্ধ বেজা গলায় বলল, মায়া। পুরো নাম? ইতস্ত জড়িয়ে আস্তে করে বলল, রিক্তা ইসলাম মায়া। হৃদের দৃষ্টি গাঢ় হয় মুহূর্তেই। নিজে একটা ভ্রু উঁচু করে বলে, ডটার অফ শফিকুল ইসলাম, মাদার অফ রেহেনা বেগম। মাথা নাড়িয়ে সম্মতি জানিয়ে আস্তে করে বলে, হুম। মুহূর্তে নিস্তব্ধতা ছেয়ে যায় পরিবেশটাকে। ভয়ঙ্কর নীরবতা জেঁকে বসে দুজনের মাঝে। চারপাশে পাখি কিচিরমিচির মনোরম শব্দ কানে ছন ছাড়া ভারী খাচ্ছে দুজনেরই। মায়া মাথা নিচু করে অপরাধীর নিয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটি যে তার বউ এতে 100% শিওর হয় সে। হৃদের কুঁচকে আসা কপালটা ক্রমশই স্বাভাবিক হয়ে মায়ার সহজ স্বীকারোক্তিতে হৃদ বার কয়েক আবারও চোখ বুলিয়ে পরখ করে নেয় মায়াকে উপর থেকে নিচ পর্যন্ত। মায়ের কাঁচা হলদেটে গায়ের রঙে চমৎকার লাগছে গাঢ় বেগুনি রংটা। মায়ের পোশাক বেশ পোষায়, চেহারা সদ্য পুতুল ন্যায় লাগছে হৃদের কাছে। হৃদ হারায়, এতটা মনোযোগ সহকারে কখনো কোনো মেয়েকে দেখা হয়নি তার। কাল থেকে শুধু দেখেই চলছে মায়াকে গভীর দৃষ্টিতে। অনেকটা মোহনীয় লাগছে হৃদের কাছে। হৃদ থামে, চোখ ঘুরিয়ে পাশে তাকায়। মায়া জড়িত অতীত স্মৃতিগুলো মাথা নাড়া দিতেই উঠতেই দমে যায় হৃদ। চোয়াল শক্ত করে আসে তার, কিন্তু পর মুহূর্তে কি মনে করে আবারও নিজের নিবারণ করার চেষ্টা চালায়। বার কয়েক বুক ফুলিয়ে শ্বাস নিয়ে নিজেকে শান্ত করে। কাল থেকে মায়ার বারবার হুটহাট সামনে চলে আসতে হৃদের কোথায় যেন একটা গিয়ে ভীষণভাবে লাগছে, গভীরভাবে লাগছে। হৃদ চোখ আউড়িয়ে আবার তাকায় মায়ার মুখশ্রীতে। শান্ত চোখে মায়াকে কিছুক্ষণ দেখে নিয়ে শান্ত কণ্ঠে বলে, ভিতরে যাও। মায়া হৃদের কথায় মায়া বাধ্য মেয়ের নেয় সম্মতি জানিয়ে মাথা নিচু করে সামনের দিকে পা বাড়িয়ে কয়েক কদম এগিয়ে যেতেই পেছন থেকে হৃদ আবারও বলে ওঠে, আজ থেকে ওড়না ছাড়া রুম থেকে বের হওয়া নিষিদ্ধ তোমার জন্য। মায়া পেছনে ঘুরে তাকায় হৃদের দিকে। সাথে সাথে চোখাচোখি হয় দুজনের। মায়া চোখ নামিয়ে নিচের দিকে তাকিয়ে আবারও বাধ্য মেয়ের ন্যায় মাথা নাড়িয়ে সম্মতি জানিয়ে নিচু স্বরে বলে, জি ভাইয়া। হৃদ খানিকটা সময় নিয়ে মায়ের দিকে তাকিয়ে থেকে বলে, যাও। হুম। সকাল 4:45। ড্রয়িং চেয়ারে ঝুলিয়ে বসে আছে মায়া। চুপচাপ বসে আছে তা নয়, নিজের নাস্তা খাচ্ছে চঞ্চল ভঙ্গিতে। মায়ার পাশের চেয়ারটায় বসে আছে হেনা খান। দায়িত্ব সহকারে নিজের নিজের হাতে মায়ার মুখে নাস্তা তুলে দিচ্ছেন একের পর এক। মায়াকে একেবারে স্কুলের জন্য রেডি করিয়ে এনেছেন তিনি। তার ঠিক সামনে আরাফ খান বসে আছে ড্রয়িংয়ে নাস্তা করার জন্য। আপাতত তিনি নাস্তা না করেই বসে নিউজ পেপার পড়ছেন মনোযোগ সহকারে। ফাঁকে ফাঁকে নিজের স্ত্রী ও মায়ার খুনসুটি দেখছেন তৃপ্তিতে। এ বয়সে এসে নিজের ছেলের বউকে হারিয়ে
মায়াই যেন একমাত্র অবলম্বন হয়ে উঠেছে তাদের জন্য। মায়া ঘিরেই তাদের এখন দিনটা পার হয়। হৃদকে তো দেশেই পাওয়া যায় না, কখনো দেশে আসে আবার কখনো চলে যায়, সেটাও ঠিকঠাক জানায় না হৃদ। হৃদের সম্পর্কে সব কিছুই অজানা রহস্যের মতো ধোঁয়াশা রাখে নিজেই। বছরে দুবার একবার দেখা মিলে তার। হৃদ বাংলাদেশে আসে তাও নিজের কাজের সূত্রে, কিন্তু খানবাড়িতে আসে না। খুব বেশি প্রয়োজনে নিজের দাদা দাদিকে দেখতে আসে এক আধবার। বাড়িতে এক দুদিন থেকে আবারও চলে যায় নিজ গন্তব্যে। তবে সব সময় ফোন যোগাযোগ হয় হৃদের সাথে। খানবাড়ির বিজনেস কোম্পানি আরাফ খানের সাথে সাথে হৃদও দেখাশোনা করে সবটাই, সেটা দেশের বাইরে থেকে। অফিসে উপস্থিত থাকা ছাড়াও বাকি সবটা নিজের হাতে ম্যানেজ করে হৃদ। বাংলাদেশে তাদের মেন অফিস ও শাখাগুলো আরাফ খান থাকলেও দেশের বাইরেরগুলোতে হৃদ প্রাধান্যটাই সবটা। কাল হৃদ বাসায় এসেছে সেটা তিনি কাল দুপুরে শুনেছেন স্ত্রীর মুখে। ফোন করে জানিয়েছিল তাকে। হৃদের বাড়ি ফেরার খুশিতে তিনি অফিসের কাজ ছেড়ে চলে এসেছিল বাড়িতে হৃদের সাথে সময় কাটাবে বলে। মনে মনে স্থির করে হৃদ যতদিন খানবাড়িতে থাকবে তিনিও ততদিন খানবাড়িতেই থাকবে হৃদের সাথে, কোনোরূপ অফিসে যাবে না। হৃদ বাড়িতে থাকলে খানবাড়ির সবাই একসঙ্গে নাস্তা করে হৃদের সাথে আলাদা সময় কাটানোর জন্য। আজও তার ব্যতিক্রম হচ্ছে না কিছুই। ড্রয়িংয়ে এসে বসে থেকেও নাস্তা করছে না তিনি, বরং হৃদের জন্য অপেক্ষা করছে। হৃদ আসলে একসঙ্গে নাস্তা করবেন তারা। মায়ের স্কুল তাড়া থাকায় হেনা খান আগ বাড়িয়ে মায়াকে নাস্তা করিয়ে দিচ্ছেন নিজ হাতে। মায়া একবার নাখোঁজ করলেও হেনা খান চোখ রাঙিয়ে শাসিয়ে খাবার খাওয়াচ্ছেন মায়াকে। আর সেটাই তৃপ্তি নিয়ে দেখছেন আরাফ খান নিউজ পেপার পড়ার ফাঁকে ফাঁকে। বহু বছর পর যেন খানবাড়িতে সুখ নামক শব্দটি দেখতে পাচ্ছেন তিনি মায়ের মধ্য দিয়ে। আরাফ খান বুক ভরা স্বস্তিতে শান্তির নিঃশ্বাস ফেলে নীরবে। ঠোঁটের চমৎকার মোলায়েম হাসি রেখে আবারও নিউজ পেপারে মুখ ডুবাতেই সামনে থেকে কেউ চেয়ার টেনে বসে ড্রয়িংয়ে। সাথে সাথে চোখ তুলে সেদিকে তাকায় আরাফ খান সহ হেনা খান ও মায়া। মুহূর্তেই চোখ পড়ে হৃদের গম্ভীর মুখে। আরাফ খান হেসে হাতের নিউজ পেপারটা পাশে রাখতে রাখতে হৃদের উদ্দেশ্যে বললেন, গুড মর্নিং ইয়াং ম্যান। গম্ভীর মুখে বলে ওঠে গুড মর্নিং। সাথে সাথেই সামনে থেকে হেনা খানও হাসি মুখে বলে ওঠে, গুড মর্নিং সোনা বাবা। হৃদ চোখ তুলে নিজের দাদির দিকে তাকিয়ে আগের ন্যায় গম্ভীর মুখে বলে, গুড মর্নিং। কথাগুলো বলেই চোখ ঘুরিয়ে তাকায় মায়ের দিকে। সাথে সাথে চোখাচোখি হয় দুজনের। মায়াকে হা করে ঢ্যাপ ঢ্যাপ করে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে সাথে সাথে কপাল কুঁচকায় হৃদ। চারপাশে সচেতন দৃষ্টি ফেলে নিজের দাদা দাদিকে পর্যবেক্ষণ করে নেয়। হেনা খান বসা থেকে হাত বাড়িয়ে নিজের স্বামীর দিকে নাস্তা এগিয়ে দিচ্ছে বলে এদিকটায় তাদের খেয়াল নেই। হৃদ দৃষ্টি আউড়িয়ে আবারও মায়ের দিকে তাকায়। চোখ পড়ে মায়ের গায়ে কালকে স্কুল ড্রেসটি পরা। বুঝতে পারে মায়ের স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে বসে আছে। কিন্তু হৃদ মায়ের এমন হা হয়ে তাকানোর মানে বুঝতে না পেরে কপাল কুঁচকে মায়াকে এক পলক দেখে নিয়ে মনোযোগ দিয়ে নিজের নাস্তায়। হৃদের চোখ সরাতে মায়া বেশ একটা ভাবান্তর হলো না, বরং তখন হৃদের দিকে ঢ্যাপ ঢ্যাপ করে তাকিয়েছিল। বরাবরই মায়া যখনই বেয়াখেলিভাবে হৃদের দিকে তাকায় চোখ যেন মুহূর্তে আটকে যায় হৃদের উপর। হৃদের মনোমুগ্ধকর সৌন্দর্য মুক্ত হয়ে আটকে পড়তে হয় তাতে। এই তো সকালে হৃদকে মায়া কালো ড্রেস আপে দেখেছিল, কিন্তু ঘন্টা দুয়েক পার হতেই এখন দেখছে সাধারণ ফর্মাল ড্রেস আপে। হাফ সিল্কের সাদা ব্র্যান্ডের শার্ট, সাথে কালো প্যান্ট পরা। শার্টের হাতা দুটো হোল্ড করে গুটানো কুইন কনুই পর্যন্ত। বাম হাতে কালো ফিতার ব্র্যান্ডের ঘড়ি পরা। বুকের পাশে দুটি বোতাম খুলে রাখা। সিল্ক চুলগুলো স্পাইড করে সেট করা। লোম লোমশবিহীন বুকটা যেন বারবার উকি দিতে চাচ্ছে দুই বোতাম খুলে রাখা উন্মুক্ত জায়গা দিয়ে। হৃদের বলিষ্ঠ দেহে জিম করা হাতে বাহুগুলো যেন সাদা শার্টটি ছিঁড়ে খুঁড়ে বের হয়ে আসতে চাইছে বাহিরে।
মায়া পলকবিহীন দৃষ্টির ধ্যান ভাঙে হেনা খানের কথায়। তিনি মায়াকে আবারও জোর করে মুখে খাবার তুলে দিতে দিতে বললেন, শোন, স্কুলে যাচ্ছি শুধু পড়াশোনা করবি, মন দিয়ে, অন্য কিছু নয়। একদম বাদরামি করবি না স্কুলের মধ্যে। এদিক সেদিক একা একা ঘুরে বেড়াবি না স্কুল মাঠে। ড্রাইভার যেতে দেরি হলে স্কুলে ক্যান্টিনে বসে থাকবি, নয়তো তোর প্রিন্সিপাল স্যারকে বলবি তোর দাদাজানকে কল দিতে, ড্রাইভারকে পাঠানোর জন্য। তারপর স্কুল থেকে তোর একা বের হওয়া নিষিদ্ধ। পাকামো করে একদমই বাসায় আসা যাবে না তোর, বুঝলি তুই? হেনা খানের কথায় মায়া নাহুজ ভঙ্গিতে মুখ ছিটকে বলে ওঠে, আমি যাব না ওই স্কুলে। আমার ভয় লাগে ওই স্কুলে যেতে। পড়বো না আমি ওইখানে। মায়ের এরকম নাখোশ উক্তিতে মুখ তুলে তাকায় হৃদ। মায়ের ওই স্কুলে যাব না এ বিষয়টি বুঝতে চায় হৃদ, তাই তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় মায়ার দিকে, কপাল কুঁচকে। হৃদের এমন তাকানোর মধ্যে হেনা খান কৃত্রিম রাগ দেখিয়ে কাটকাট গলায় বলেন, বললেই হলো পড়বি না তুই? আর ওই স্কুলে কি এমন সমস্যা তোর যে রোজ রোজ ভয় লাগে স্কুলে যেতে? মিনিটে মিনিটে বায়না তোর স্কুলে যাবি না বলে। রোজ রোজ তোকে 2 ঘন্টা ধরে তেল মালিশ করে স্কুলে পাঠাতে হয় আমার। তুই কি একাই আমার নাতনি ছিলে? আর আমার নাত তোর ছিল না? আমার হৃদকে দেখেছিস তুই? বাধ্য নাতি হলো হৃদ। কই, ছোটবেলায় তো একেবারে জন্যও বলিনি, দাদি আমি পড়বো না, স্কুলে যেতে ভয় লাগে। বরং আমার কিছু বলার আগেই নিজে পড়া শুরু করে একা একা হোমওয়ার্ক পর্যন্ত শেষ করে রাখতো। সকাল সকাল স্কুলে চলে যেত, আবার আগে আগে। তুই হৃদ থেকে দেখে দেখে শেখ, আজও পড়া নিয়ে অনীহা করে না। আর তুই, তোকে পড়াশোনার জন্য আমার মাঠে নেমে প্রথমে যুদ্ধ ঘোষণা করতে হয় তোর বিরুদ্ধে। এ যুদ্ধে আমি তোর সাথে জয়ী হলে তারপর তুই পড়বি, নয়তো না। তুই জানিস হৃদ কতটা মেধাবী স্টুডেন্ট ছিল? এখনও সে পড়াশোনা করছে, ভিন্ন হায়ার হাইডেড হাইয়েস্ট ডিগ্রি অর্জনের জন্য। সেটা জানিস তুই? তোর হৃদ থেকে শেখা উচিত এবার। হেনা খানের কথায় মুহূর্তে মায়া ছোট মনটি অপমান বোধ করে। হৃদের নাম টেনে টেনে বারবার তাকে কথা শোনাচ্ছে হেনা খান, তাও হৃদের সামনে। এতে যেন মায়া অপমানিত বোধ করার সাথে সাথে আহতও হয়। হেনা খানকে নিজের যুক্তি দেখিয়ে মন খারাপ ভাব নিয়ে বলে, আমার কারো কাছ থেকে শেখা লাগবে না, বরং তুমি তোমার নাতিকে আমার বদলে আবারও স্কুলে পাঠিয়ে দাও। এতই যখন মেধাবী, তখন আমার ভাগের পড়াটাও পড়ে ফেলতে বলো দাদি। এত করে আমিও রক্ষা পেলাম রোজ রোজ ওই স্কুলে যাওয়া থেকে। তাতে আমিও খুশি, তুমিও শান্তি পাও। মায়ার কথায় যেন ধৈর্যের বাঁধ ভাঙে হেনা খানের। হৃদ তখনও তাকিয়েছিল কপাল কুঁচকে। হেনা খান তেতে উঠে কিছু বলবেন, তার আগে সামনে থেকে আরাফ খান বাধা দিয়ে হালকা বিরূপ করে বললেন, আহ হেনা, কি হচ্ছেটা কি? এভাবে মেয়েটাকে শাসাচ্ছ কেন? আগে ঠান্ডা মাথায় শুনো। শুনো তো, ও কি জন্য স্কুলে যেতে চায় না? তোর স্কুলে যেতে সমস্যা কোথায়? তারপর না হয় ঠান্ডা মাথায় বোঝা যাবে কি করা যায়। স্বামীর কথা তেতে ওঠেন তিনি। তোমার কি মনে হয় আমি এমনি এমনি কথাগুলো বলছি ওকে? হ্যাঁ, রোজ রোজ হাজারটা খানিক বার জিজ্ঞেস করি স্কুলে যেতে কি সমস্যা বলতে আমাকে, কিন্তু ও কিছুই বলে না। শুধু বলে ভয় লাগে স্কুলে যেতে। ওই স্কুলের নাকি ভালো না। হাজার হাজার ছাত্রছাত্রী পড়ছে আমাদের স্কুলের মধ্যে, কারো ভয় হয় না, শুধু ওরই ভয় হয় স্কুলে যেতে। তাহলে ওকে কি করব আমি, না শাসিয়ে? হ্যাঁ, ঠান্ডা কণ্ঠে বলে উঠলেন, আচ্ছা বুঝলাম, তুমি দাঁড়াও, আমি কথা বলছি ওর সাথে। চোখ ঘুরিয়ে মায়ের দিকে তাকায় তিনি। সুরেলা কণ্ঠে বলে ওঠেন, সোনা মা, এবার ফটাফট আমাকে বলে ফেলো তো, সমস্যা তোমার স্কুলে যেতে? থতমত পরিবেশে সবার দৃষ্টি কেন্দ্রবিন্দু মায়া। প্রত্যেকে আগ্রহ দৃষ্টিতে তাকিয়ে আছে মায়ের দিকে। হৃদ খাবার ছেড়ে মায়ার মুখ পানে তাকিয়ে কি বলে সেটা শোনার জন্য। হৃদ কিছু একটা আঁচ করতে পারে মায়ার সম্পর্কে। কেন মায়া ওই স্কুলে যেতে চাচ্ছে না, বিষয় বুঝতে পারছে, তবু মায়ার মুখ থেকে শোনার জন্য তাকিয়ে আছে। মায়ার চোখ ছোট আওড়ায় চারপাশে সবার দিকে।
সবার দৃষ্টি নিজের দিকে দেখে সাথে সাথে মাথা নিচু করে বসে থাকে ড্রয়িংয়ে। নিচু স্বরে বলে ওঠে, আমার ওই স্কুলে ভয় লাগে দাদা যান, আমি যাব না স্কুলে। মায়া ঘুরে ফিরে একই কথায় খেপে যান হেনা খান। তাই তিনি অধৈর্য গলার সাথে সাথে বলে ওঠেন, দেখলে তুমি, বলেছি না তোমাকে আমি। ও ঘুরে ফিরে একই কথা বলছে। হেনা খানের কথা শেষ করার আগেই আরাফ খান হাতে ইশারা থামিয়ে বলে তাকে, স্বামীর কথা মতো তিনিও চুপ করে যান। আরাফ খান মায়াকে স্বাভাবিক করার জন্য আবারও সুরেলা কণ্ঠায় বলেন, ঠিক আছে, মেনে নিলাম আমার সোনামার কথা, পাঠাবো না তোমাকে ওই স্কুলে, কিন্তু আমার সোনামা আমাকে বলতে হবে যে কেন ওই স্কুলে যেতে চাচ্ছ না সেটা। আরাফ খানের কথায় চোখ তুলে তাকায় মায়া। বার কয়েক আর চোখে হেনা খানের তীক্ষ্ণ দৃষ্টি দেখে নিয়ে মিহি কণ্ঠে বলে ওঠে, ওই স্কুলে রবিন আছে তাই। মায়ের কথা মুহূর্তেই নিজের খাবার মনোযোগী হয়। হৃদের যা আজ করা হয়ে গেছে। বুঝতে পারে মায়ার না বলা সমস্যাটি, তাই মনোযোগী নয় কারো আলাপের মধ্যে। হেনা খান মায়ার অর্ধেক কথার মানে বুঝতে না পেরে আরাফ খানের কিছু বলার আগেই তিনি প্রশ্ন করে ওঠেন, রবিনকে? ইতস্তত বোধ করে নিচু স্বরে বলে, আমার ক্লাসের ফ্রেন্ড। ছেলে ফ্রেন্ড? তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে হেনা খান মায়ার কথায় বিশেষ একটা পাত্তা দিল না, কারণ মায়া ক্লাস ফ্রেন্ড মানে সেহেতু ছোট বাচ্চা, তার সাথে বাচ্চা মতো বড়রা জড়ানো একটা বোকামো। মায়ার কথা বিশেষ পাত্তা না দিলেও শক্ত গলায় বলে ওঠেন, ফ্রেন্ডরা এমনই হয়, একটু একটু দুষ্টুমি করেই তাকে সব কিছুতেই, তবুও ছোট করে ফ্রেন্ডরা ছোট ছোট, তাই ছোট মানুষগুলো দুষ্টামি করবে না তো আমরা করব এই শেষ বয়সে এসে? হেনা খানের কথায় গা জ্বলে ওঠে মায়ার। একটা ছেলে তাকে এতটা টর্চার করে জ্বালায়, সেটা সামান্য মনে হচ্ছে নিজের দাদির কাছে। এজন্যই বলতে চায়নি সে। মায়া রাগ দেখিয়ে ড্রয়িংয়ের চেয়ার ছেড়ে উঠতে উঠতে শক্ত গলায় বলে উঠল, তুমি বোঝো না দাদি, লাগবে না তোমার বোঝা, গেলাম আমি। কথাগুলো বলেই মায়ার রাগের নাক মুখ ছিটকে বিরক্তি নিয়ে পাশ থেকে নিজের স্কুল ব্যাগটা কাঁধে চাপিয়ে হন হন করে বেরিয়ে যেতে থাকে ড্রাইভারের উদ্দেশ্যে। পেছন থেকে হেনা খান থমথমে মুখে বসে আছে। মায়া যাওয়ার দিকে তাকিয়ে থেকে আরাফ খানও মায়া যাওয়ার দিকে একইভাবে তাকিয়ে থাকে, কিন্তু হৃদ মনোযোগ সহকারে নিজের নাচটা ফিনিশ করছিল। হেনা খান চিন্তিত কণ্ঠে স্বামীর উদ্দেশ্যে বলে ওঠেন, আরাফ, তুমি একটু স্কুলে খবর নিও তো রবিন ছেলেটির সম্পর্কে। মেয়েটি অযথা এত ভয় পাবার কথা নয়। আমারও তাই মনে হচ্ছে। আজ একবার স্কুলে গিয়ে চেক করে আসবো বিষয়টা। তুমি টেনশন করিও না এই বিষয়ে। হুশ করে দীর্ঘশ্বাস হয়ে আস্তে করে বলেন, মায়া থেকে মনোযোগ সরাতে চোখ পড়ে হৃদের গম্ভীর মুখখানা। মায়ার চিন্তায় ঠিকঠাক লক্ষ্য করতে পারেনি হৃদকে। এখন মায়া না থাকায় সবটা মনোযোগ পড়ে হৃদের দিকে ওনার। তিনি আদরের সহিত হৃদকে বলে ওঠেন, সোনা বাবা, এবার কয়েকটা দিন থাকবি তো আমাদের সাথে? তোকে ছাড়া বড্ড একা লাগে। আমাদের দুজনের বয়স বাড়ছে। এ বয়সে এসে কখন কার কি হয়ে যায় বলা দায়। তুই এবার না হয় দেশে থেকে যা। অনেকটা বছর তো কাটালি বিদেশের মাটিতে। হৃদ গম্ভীর কণ্ঠে বলে ওঠে, ইটস নট পসিবল দাদি। আই হ্যাভ টু গো। দুদিনের মধ্যেই ব্যাক করছি আমি নিজ গন্তব্যে। হৃদের কথায় মুহূর্তেই হতাশ হন তিনি। হৃদকে আটকানোর কোনো পথ নেই হেনা খানের কাছে এ মুহূর্তে। হৃদ বলেছে মানে সে চলে যাবে, থাকবে না আর বাংলাদেশে। শুধু হৃদকে কথাটা ভেবেই ছোট মায়াকে আনতে হয় নিজেদের কাছে, নয়তো আরও কিছু বছর পর মায়াকে নিয়ে আসতো নিজেদের কাছে। কিন্তু তিনি বরাবরই হতাশ হচ্ছেন হৃদের কর্মকাণ্ডে। বুক ভরে নিঃশ্বাস নেন, ভাবেন হৃদকে আটকানোর কি কোনো পথ নেই? হৃদের এই চলন্ত পা দুটো কি কখনো স্থির হবে না এই খানবাড়িতে? কথা ভেবেই তিনি হতাশ কণ্ঠে হৃদের দিকে তাকিয়ে বলেন, তাহলে আরও কয়েকটা দিন আমাদের সাথে থেকে জানা শোনা বাবা। নট পসিবল। তাহলে অন্তত এই 2টা দিন আমাদের সাথে থাক, যাস না কোথাও। অফিস না গিয়ে আমাদের সাথে একটু সময় দে। আমরাও কি তোর সাথে একটু সময় কাটাতে পারি না একান্তভাবে?
এটুকু চাওয়া পাওয়া কি নেই তোর আমাদের? আহত সুরে। তোমার দাদির সাথে আমিও একমত পোষণ করছি হৃদ। পাশ থেকে আরাফ খান বলেন। চোখ দুটো চোখ তুলে তাকায় হৃদ। কোনরূপ বনিতা না করে সোজাসাপটা উত্তরে জানায়, ওকে ডান, তবে আমারও শর্ত আছে। হৃদের কথায় মুহূর্তেই খুশিতে চক চক করে উঠে হেনা খান ও আরাফ খানের চেহারা। হৃদ তাদের দিকে দুদিন খানবাড়িতে থাকতে চেয়েছেন, এটাই অনেক। এবার হৃদ সব শর্ত মঞ্জুর তাদের। হেনা খান খুশিতে উৎফুল্ল হয়ে বলে ওঠে, তুই আমাদের সাথে বাড়ি থাকবি, এটাই অনেক। তোর সব শর্তে রাজি আমরা। বল, কি শর্ত তোর? আগের ন্যায় গম্ভীর মুখে কাটকাট গলায় বলে, লোক দাদি, আমি ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতে জানি না, তাই স্ট্রিক্ট তোমাকে বলছি। আমি জানি তোমার পায়ে কোনো মেডিকেল ইস্যু নেই, ইউ আর নট প্যারালাইজড। শুধু আমাকে দেশের মাটিতে ফিরিয়ে আনার জন্য তোমার এই নাটক করা। আমি আমি আরও বহু বছর আগে ধরতে পেরেছিলাম। সেদিন তোমাকে কিছু বলিনি, আমি শুধু তোমার ভালোবাসা থেকে থেমে গিয়েছিলাম। কিন্তু তুমি থামাথামি নাম নিচ্ছ না বলে আমি বাংলাদেশে আসতে চাই না। দম বন্ধ লাগে সব কিছুতেই আমার। আমার মনে হয় আমি বাংলাদেশে আসলে তোমার আবারও আমার সামনে প্যারালাইজ হয়ে সেজে থাকতে হবে, যেটা আমার মোটেও পছন্দ না তোমার ক্ষেত্রে। তাই তোমাকে স্পেস দিতে গিয়ে আমার তোমার থেকে দূরে থাকা। এবার তুমি ঠিক করো, তুমি কি স্বাভাবিকভাবে চলাফেরা করবে নাকি আমাকে হারাবে? চয়েস ইজ ইউর। ঈদের এমন শান্ত কণ্ঠে কথায় মুহূর্তেই চমকে ওঠেন হেনা খান ও আরাফ খান। হৃদ যা বলছে সব কিছুই সত্য। হেনা খান নিজেই অসুস্থ দেখিয়ে হৃদকে নিজের সাথে রাখতে চেয়েছিল, কিন্তু হৃদ যে সবটা জেনে উল্টো বেঁকে বসবে বুঝতে পারেনি দুজনেই। নিজেদের করা কাজের জন্য উল্টা হৃদকে হারাতে বসেছে দুজন। আরাফ অসহায় দৃষ্টিতে তাকায় হৃদের দিকে। হেনা খান মুহূর্তে ফুপিয়ে কেঁদে ওঠে নিজের ভুলের জন্য। আজ হৃদকে বছরে এক আধবার নয়, বরং 4-5 বার দেখতে পেত বাংলাদেশে নিজেদের মাঝে। যদি তিনি এমনটা না করতেন। শুধু তার ভুলের কারণে হৃদ আজ দূরে দূরে থাকছে।